গল্প স্বল্প বাই রানা অডিও বুকে আপনাদের স্বাগতম। আমাদের আজকের নিবেদন প্রফুল্ল রায় রচিত পাগল মামার 4 ছেলে। আমার সেজো মামার নাম পাগলচাঁদ সমাজপতি। এই একটা নামই তাকে প্রায় পাগল করে তুলেছিল। রাস্তায় বেরুলেই কেউ ডাকে এই যে পাগল বাবু, কেউ ডাকে এই যে পাগলচন্দ্র, কেউ বলে পাগলদা। এতবার পাগল শুনলে কার না মাথা খারাপ হয়ে যায়। উপায় থাকলে নামটা কবেই পাল্টে ফেলতেন সেজো মামা, কিন্তু ওটা তার বাবা মানে আমাদের দাদুর দেওয়া নাম। তাছাড়া ম্যাট্রিক থেকে এমএ পর্যন্ত যত সার্টিফিকেট আর ডিগ্রি আছে সবখানে লেখা পাগলচাঁদ সমাজপতি। মনে অনেক দুঃখ থাকলেও তাই নামটা তার বদলানো যায়নি। নিজের বেলাকে পারেননি, তাই স্বাদ মিটিয়ে 4 ছেলের নাম দিয়েছেন প্রলয়নাচন, প্রলয়মাতন, প্রলয়সীন, প্রলয়ঘাতন। অবশ্য ওদের একটা করে ডাকনামও আছে, আবু, টাবু, সাবু আর পাবু। সেজো মামা সগর্বে সেজো মামাকে বলতেন, কেমন নাম দিয়েছি বলো তো? ওই নামের জোরে আমার ছেলেরা পৃথিবী বিখ্যাত হয়ে যাবে। সেজো মামি বলতেন, তা হয়তো হবে, কিন্তু এতগুলো প্রলয় একসঙ্গে ঘরে এনে ঢোকালে আমার তো ভয়ই করছে। মামির ভয়টা যে মিথ্যে নয় তা পরে হাড়ে হাড়ে টের পাওয়া গিয়েছিল। আমার 4 মামাতো ভাইয়ের মতো এমন দুর্ধর্ষ বিচ্ছু আর উন্মাদ ছেলে ভূভারতে খুব বেশি জন্মায়নি। নিজেদের নামের গুণেই কিনা কে জানে বাড়িতে দিনরাত তারা প্রলয়কাণ্ড ঘটিয়ে যায়। যদিও এই গল্পটা 4 জন প্রলয়কে নিয়ে, তবে তার আগে আমার সেজো মামা আর সেজো মামি সম্বন্ধে 2-1 কথা বলে নেওয়া দরকার। সেজো মামা টকটকে ফর্সা আর বেজায় মোটা। বেশিরভাগ সময়ই দেখা যায় মোটারা খুব ভালো মানুষ আর ঠান্ডা মানুষ হয়। আমার সেজো মামাও তাই। নাকের তলায় স্যার আশুতোষের মতো গোঁফ, সবসময় হাসি খুশি, শার্টের বোতাম লাগানো, পালিশ দেওয়া ঢলঢলে ফুল প্যান্ট। জুতোর ফিতে বাঁধতে আর দাড়ি কামাতে প্রায়ই ভুলে যান তিনি। একটা ওষুধ কোম্পানিতে বড় চাকরি করেন সেজো মামা। সারা বছরই তাকে হিল্লি দিল্লি করে বেড়াতে হয়। এ মাসে যদি গৌহাটি যান, আসছে মাসে ভুবনেশ্বর, তারপরের মাসে জব্বলপুর বা এলাহাবাদ। সে যাই হোক, ছেলেদের কীর্তিকলাপ দেখে সেজো মামার মতো ঠান্ডা মানুষেরও রক্ত এক একদিন মাথায় চড়ে যায়। হুঙ্কার দিয়ে বলেন, সব কটাকে বাড়ি থেকে বার করে দেব। সেজো মামি একেবারে সেজো মামার উল্টো। ভয়ানক রোগা, গায়ে মাংস টাংস নেই, শুধু হাড়, 12 মাস ভোগেন। মাপ নিলে সেজো মামার 4 ভাগের 1 ভাগ হবেন। 4 ছেলের জ্বালায় সারাক্ষণ পাগল হয়ে থাকেন। তার ওপর অসুখ বিসুখ তো আছেই। দুর্বল গলায় দিনরাত চেঁচিয়ে যান, এদের হাত থেকে আমাকে বাঁচাতে পারে এমন কেউ কি নেই? কিন্তু সেজো মামি যতই চিৎকার করুন, প্রলয় নাচর প্রলয় মাতনরা তা গ্রাহ্যই করে না। সেজো মামারা অনেকদিন শ্যামবাজারে ছিলেন, কিন্তু বাড়িটা ছিল খুবই ছোট, মোটে 2.5খানা ঘর। বেশ অসুবিধা হচ্ছিল, তাই পরশুদিন বাড়ি বদলে চেতলায় এসেছেন। পুরনো আমলের এই একতলা বাড়িটা চমৎকার। 5খানা বড় বড় ঘর, সামনে খানিকটা ফাঁকা জায়গা, পেছনে বাগান। পরশু এসেই কার অফিসের কাজে রাঁচি যেতে হয়েছে সেজো মামাকে। ফিরবেন 7 দিন বাদে। এই কদিন নতুন জায়গায় একা সেজো মামিকে ছেলেদের সামনে রাখতে হবে। এখানে আসার পর পাশের বাড়ির বলাইবাবুদের সঙ্গে আলাপ হয়েছে, আর সবাই অচেনা। এবার আসল গল্পটা শুরু করা যেতে পারে। আজ সকালে ঘুম ভাঙার পর মুখ টুক ধুয়ে আবু টাবু হাবু পাবু 4 ভাই ডাইনিং রুমে গিয়ে খেতে বসেছে।
সেজো মামি প্রত্যেকের প্লেটে ডিম সেদ্ধ, কলা, রুটি, মাখন আর 1 গ্লাস করে দুধ দিয়েছেন। বাবু চামচ দিয়ে তার ডিমটা কাটতে যাচ্ছিল। হাবু চেঁচিয়ে উঠল, কাটবি না বাবু, দাঁড়া। বলেই ছো মেরে বাবুর প্লেট থেকে ডিমটা তুলে নিজের ডিমের পাশে রেখে মেপে দেখলো তারটা একটু ছোট। অমনি হাত পা ছুড়ে লাফালাফি শুরু করে দিল। আমাকে ছোট ডিম দিয়ে বাবুকে বড় ডিম দেওয়া চলবে না, ওকে আমি খুন করে ফেলবো। বলেই এক কামড়ে বাবুর ডিমের অর্ধেকটা খেয়ে ফেলল। বাবু হাত পা গুটিয়ে বসে থাকার ছেলে নয়, সেও দুধের গ্লাস ছুঁড়ে মারল হাবুর দিকে। বাবুর হাতে টিপও অনেক ভালো, গ্লাসটা হাবুর থুতনিতে গিয়ে লাগলো। মেঝেময় ডিম, পাউরুটি, মাখন আর দুধের স্রোত। সেজন্য আমি দুহাত তুলে সেই পুরনো কথাটা করুণ মুখে আরো একবার বললেন, এই 4 দস্যুর হাত থেকে কেউ কি আমাকে বাঁচাতে পারে না? অদ্ভুত ব্যাপার, মামির কথা শেষ না হতেই আচমকা কেউ যেন ঠাস করে হাবুর গালে 82 ছক্কার একটা চর কষালো, আর সে ঠিকরে পড়ল ওধারের দেওয়ালে। আবু আর টাবুর মাথা দুটো আপনা হতেই ঠুকে গেল। সঙ্গে সঙ্গে দুজনের কপালে মারবেন বলেই গজিয়ে উঠল। তারপরেই দেখা গেল বাবুর কান দুটো অদৃশ্য হাতে কেউ মুচড়ে দিচ্ছে। মুহূর্তে তৃতীয় পানিপথের যুদ্ধ থেমে গেল। কাউকেই দেখা যাচ্ছে না, অথচ তাদের মাথা, গাল আর কানের দশা কি এমন করে ছাড়লো বুঝতে না পেরে বেজায় ভয় পেয়ে গেল বাবুরা। টু শব্দটি না করে 4 ভাই ঘর থেকে বেরিয়ে গেল। তারপর স্কুলে যাওয়ার সময় পর্যন্ত বাড়িটা শান্ত হয়ে রইল। অবশ্য চেতলায় আসার আগেই পাগল মামা 4 ছেলেকে এখানকার স্কুলে ভর্তি করে দিয়েছিলেন। যুদ্ধ থামায় সেজো মামি বেজায় খুশি, তবে ভয়েও পেয়েছেন যথেষ্ট। তারা 5 জন ছাড়া অন্য কেউ ডাইনিং রুমে ছিল না। তাহলে কে ওভাবে চড় মারলো, কান মুলল, মাথা ঠুকে দিল? খুবই গোলমেলে ব্যাপার। ছেলেদের স্কুলে পাঠিয়ে সেজো মামি সোজা পাশের বলাইবাবুদের বাড়ি চলে গেলেন। ওরা কিছু জানলেও জানতে পারে, তেমন হলে পাগল মামা ফিরে এলেই বাড়ি বদলাতে হবে। সকালবেলার ঘটনাটা আগাগোড়া বলে গেলেন সেজো মামি। সব শুনে বলাইবাবুর মা পরম নিশ্চিন্ত ভঙ্গিতে বললেন, এই কাণ্ড হয়েছে, কোনো ভয় নেই। সেজো মামির উদ্বেগ কাটে না। তিনি বললেন, বিপদ টিপদ হবে না তো? আরে না না, বরং উল্টোটাই হবে। কে আমার বাদর ছেলেগুলোকে টিট করলো বলতে পারেন? 2-4 দিন থাকো, নিজেই বুঝতে পারবে। না পারলে বলো, আমিই বুঝিয়ে দিব। সেজন্য আমি বাড়ি ফিরে এলেন। বলাইবাবুর মা পরিষ্কার করে কিছু বললেন না, ফলে সেজমামির দুশ্চিন্তাটা থেকেই গেল। বিকেলে স্কুল থেকে ফেরার পর পাগল মামার 4 ছেলে আবার সমর্থি ধারণ করল। সকালের বেদম মারধরের কথা তারা কয়েক ঘন্টার মধ্যেই ভুলে গেছে। 4 ভাইয়ের শোবার জন্য 4খানা ছোট খাট রয়েছে, খাটগুলোর পায়ায় চাকা লাগানো। স্কুল থেকে ফিরেই জলখাবার খেয়ে খাট 4টি টেনে এনে ঘরের মাঝখানে জোড়া লাগায় ওরা। তারপর ক্যারাম বা লুডো খেলতে বসে। আজ ওরা লুডো খেলছে। এক দলে আছে আজ বাবু আর আবু, অন্য দলে টাবু আর হাবু। খেলাটি ভালোই চলছিল। হঠাৎ টাবু বাঁ হাতের কারসাজিতে একটা কাঁচা ঘুঁটিকে পাকিয়ে ফেলল। কিন্তু আবু বাবুর চোখে ধুলো দেওয়া অত সহজ নয়। তারা চিৎকার করে উঠল, চোরটা, চোরটা চোরামি করে খেলছিস। টাবুরাও রুখে দাঁড়ালো, কখনো না, কখনো না, ওটা আমার পাকা গুটি। মিথ্যুক, চোর, শয়তান বলেই লুডুটা উল্টে দিল বাবু। তারপরে চতুর্থ পানিপথের যুদ্ধ শুরু হয়ে গেল। সেজো মামি পাশের ঘরে ছিলেন, দৌড়ে এলেন এবং সরু গলায় চেঁচামেচি জুড়ে দিলেন, মরবি, এক এক করে তোর একদিন নির্ঘাত শেষ হয়ে যাবি। মামির কথা কারো কানেও ঢুকলো না। 4 ভাই হাতাহাতি চালিয়ে যেতে লাগলো।
অনেকক্ষণ যাযাবার পর ক্লান্ত হয়ে মামি তার সেই পুরনো আর্জিটাই আরো একবার শোনালেন। কেউ কি এই হতচ্ছাড়াদের হাত থেকে আমাকে রক্ষা করতে পারে না? কথা শেষ হবার আগেই তাজ্জব ব্যাপার, চারখানা খাট গড়গড়িয়ে চার দেওয়ালে গিয়ে ঠেকলো। কাজেই মারামারিটা তখনই বন্ধ হয়ে গেল। সকালবেলার মতো চার ভাই ভয়ে সিটিয়ে রইল। ব্যাপারটা ক্রমশ জটিল হয়ে উঠেছে। মামির কিন্তু ভয়টা পুরোপুরি কেটে গেল। তিনি বুঝতে পেরেছিলেন হাতের কাছে একটা দারুণ জিনিস পাওয়া গেছে। শুধু মুখ ফুটে একটু আর্জি জানালেই হয়। মনে হচ্ছে সঙ্গে সঙ্গে কাজ হবে। দুরন্ত দুর্ধর্ষ ছেলেগুলোকে এতদিনে বশে আনতে পারবেন। বিকেলের এই ঘটনার পর ঘন্টা দুয়েক বেশ ভালোভাবেই কাটলো। তারপর যেই সন্ধ্যা নামলো, অমনি সেজো মামি চাহাতে শুরু করলেন, পড়তে বসরে পড়তে বসরে। কিন্তু পড়ায় নাচন বা পড়ায় মাতনদের দেখে মনে হলো না যে মায়ের কথা তাদের কানে ঢুকেছে। অজ্ঞতা সেজো মামি কড়িকাঠের এদিকে মুখ তুলে করুণ গলায় বললেন, এমনকি কেউ নেই যে বজ্জাতগুলোকে কান ধরে পড়তে বসায়? ম্যাজিকের মতো কাজ হয়ে গেল। কার যেন অদৃশ্য হাত কান ধরে হিড় হিড় করে টানতে টানতে চার ভাইকে পড়ার টেবিলে বসিয়ে দিল। সঙ্গে সঙ্গে দেওয়ালের তাকগুলোতে যেখানে ওদের বই থাকে সেখান থেকে এর গ্রামার, ওর জ্যামিতি, তার ইতিহাস ধাপাধাপ এসে আবুটাবুদের সামনে পড়তে লাগলো। তার মানে এক্ষুনি পড়া শুরু করতে হবে। কিন্তু চারপলায় এমনই ঘাবড়ে গেছে যে কারো গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। কি যে করবে কেউই ভেবে ঠিক করতে পারছে না। সেজো মামিও ছাড়বার পাত্রী নন। হাতের কাছে দারুণ একটা অস্ত্র পেয়ে গেছেন, সেটা আবার কাজে লাগালেন। উপরের দিকে মুখ তুলে বললেন, দস্যিগুলো একদম পড়ে না, বছর বছর ফেল করে। কেউ কি এদের পড়িয়ে দিতে পারে না? বলা শেষ হলো কি হলো না, একজোড়া বেত কোথেকে যেন ঘরের ভেতর এসে হাওয়ায় নাচতে লাগলো। চার ভাই ভয়ে কাঠ হয়ে গেল। ওরা চুপচাপ তাকিয়ে আছে দেখে সপাং করে বেত দুটো টেবিলের উপর আছড়ে পড়ল। প্রলয় নাচন প্রলয় মতনরা বুঝলো চুপ করে বসে থাকলে চলবে না। চার ভাই ঘাড় বুঝে গলা ছেড়ে পড়তে শুরু করে দিল। আর বেত দুটো ঘরময় হাওয়াতে ঘুরে ঘুরে ওদের পাহারা দিতে লাগলো। 10টা পর্যন্ত পড়াশোনা করে খাওয়া দাওয়া চুকিয়ে গুটি গুটি গিয়ে শুয়ে পড়লো সবাই। অন্যদিন রাত্রিতে খাওয়া এবং শোয়ার সময় ধুরুম্মার বেঁধে যায়। আজ কিছুই হলো না। পরের দিন সকালে ডাইনিং রুমে খাবার দাবারের ভাগ নিয়ে আবার পঞ্চম পানিপথের যুদ্ধ শুরু হতে যাচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত লড়াইটা আজ বাঁধল না। লুচি হালুয়া দেওয়া হয়েছিল চার ভাইকে। আবু তাবুর প্লেটের দিকে তাকিয়ে চিৎকার করে উঠল, টেবু আমার চেয়ে বেশি হালুয়া পেয়েছে। ওদিকে হাবু চেঁচিয়ে উঠেছে, আমি বাবুর চেয়ে কম হালুয়া পেয়েছি। সুরবার জন্য চার ভাই যখন প্লেট তুলে উঠে দাঁড়িয়েছে, সেই সময় সিজু মামি কড়িকাঠের দিকে তাকিয়ে সেই কথাটি আবার বললেন, কেউ কি এই পাজিগুলোকে ঠান্ডা করতে পারে না? তখনই কেউ যেন চার ভাইয়ের হাত থেকে কাপ প্লেট কেড়ে নিয়ে টেবিলে সাজিয়ে রাখলো এবং তাদের কান ধরে চেয়ারে বসিয়ে দিল। অজ্ঞতা ট্যাপও না করে প্রলয় নাচনেরা নিজের নিজের ভাগের হালুয়া লুচি খেয়ে সোজা পড়ার ঘরে চলে গেল। মামি মুখ তুলে বললেন, আপনি কে জানি না, তবে আমার বড্ড উপকার করছেন। এখন থেকে আমার চার ছেলের বাথরুমও ঘুষিয়ে ওদের ভালো করে দিন, বললে রান্নাঘরে চলে গেলেন। ঘন্টা দুই পড়াশোনা করে স্নান সেরে খেয়ে চার ভাই পিঠে ব্যাগ জড়িয়ে বেরিয়ে পড়ল। স্কুলে যাবার নাম করে বেরুলেও বেশিরভাগ দিন তারা স্কুলে যায় না। রাস্তায় ডাঙ্গুলি খেলে কিংবা অ্যালজেব্রা কি বাংলা ব্যাকরণের বই বেছে সিনেমা দেখে। আজ ওরা ঠিক করলো চেতলা ব্রিজ পেরিয়ে এসপ্ল্যানেডে ঘুরতে যাবে।
কিন্তু তার আগেই কেউ যেন ওদের ঘাড় ধাক্কা দিতে দিতে স্কুলের ক্লাসরুমে ঢুকিয়ে দিয়ে গেল। এরপর থেকে রোজ সকাল 5টা বাজতেই কে যেন 4 ভাইকে বিছানা থেকে তুলে বাথরুমে পাঠিয়ে দেয়। মুখ টুক ধোয়া হলে একজোড়া বেড তাদের ডাইনিং রুমের দরজা দেখিয়ে দেয়। ওরা যখন খায় বেড দুটো হাওয়ায় নাচতে থাকে। খাওয়া হলে পড়ার ঘরে যখন আসে বেড জোড়া তখনও পিছু ছাড়ে না। একটু ফাঁকি দিয়েছে কি অমনি সাপাং করে পিছে বাড়ি পড়ে। স্কুল কামাই করার উপায় নেই, অমনি গলা ধাক্কা দিতে দিতে কেউ তাদের ক্লাসে নিয়ে যাবে। বিকেলে স্কুল থেকে ফিরে টিফিন খাওয়ার সময় থেকে রাত্রিরে ঘুমাতে যাওয়া পর্যন্ত সারাক্ষণ বেদচোরা ওদের সঙ্গে ঘুরতে থাকে। সেজন্য আমি তো বেজায় খুশি। ছেলেদের পেছনে চেঁচিয়ে তার জীবন দিতে শুরু করেছিল। রাঁচিতে যে অসুখ করেছিল তা এখন সেরে গেছে। তিনি সেজু মামাকে চিঠি লিখে সব জানিয়েছেন। এদিকে প্রলয় মাতনদের প্রলয় থেমে গেছে। পঞ্চম পানিপথের যুদ্ধের লড়াই এ বাড়িতে আর হচ্ছে না। লড়াইতে দূরের কথা, জোরে কথা বলার পর্যন্ত উপায় নেই। তার উপর রোজ নিয়ম করে স্কুলে যেতে হচ্ছে, বাড়িতে ঘন্টার পর ঘন্টা পড়তে হচ্ছে। 4 ভাইয়ের মনে সুখ নেই। একদিন রাত্রিতে পরামর্শ করে তারা ঠিক করলো এখানে আর থাকবে না। রাত পোহাবার আগেই চেতলা ছেড়ে চলে যাবে। এখান থেকে ভোরের বাস ধরে যাবে হাওড়া স্টেশন, সেখান থেকে রাজধানী এক্সপ্রেস, বোম্বে মেল, প্রথমে যে ট্রেন পাওয়া যাবে তাতেই চলে বসবে। যেমন ভাবা তেমনি কাজ। 4 ভাই মাকে চিঠি লিখে অন্ধকার থাকতে থাকতে বেরিয়ে পড়ল। পরের দিন সকালে সেজু মামি দেখলেন ছেলেদের ঘর ফাঁকা। টেবিলের ওপর একটা ভাঁজ করা কাগজ রয়েছে। সেটা খুলতেই দেখা গেল কয়েক লাইন লেখা রয়েছে। শ্রীচরণের সুমা, তুমি নিশ্চয়ই ভূত পুষতেছ। তার এত বেতের বাড়ি, কানমলা, চর আর সহ্য হয় না। মার খেতে খেতে সারা গায়ে কালশিটে পড়ে গেছে। দিনের পর দিন মাথা গুঁজে এত পড়াশোনা করতে ভালো লাগে না। তাই আমরা চলে যাচ্ছি। এ জীবনে আর দেখা হবে না। বাবা ও তুমি আমাদের প্রণাম নিও। ইতি হতভাগ্য আবু টাবু হাবু বাবু। অন্য সময় হলে এ চিঠি পড়ে সেজু মামি কেঁদে কেটে সারা বাড়ি মাথায় তুলতেন। আজ কিন্তু কিচ্ছু করলেন না। নিজের মনে ঘরের কাজ করতে লাগলেন। তিনি জানেন যার উপর ওদের দায়িত্ব দেওয়া হয়েছে তিনি ওদের অবস্থা করবেন। 8টা তখনও বাজেনি। দেখা গেল লম্বা মোটা দড়ি দিয়ে 4 ভাইকে বেঁধে অদৃশ্য কেউ টানতে টানতে বাড়ি নিয়ে আসতেছে। এরপর টাবুরা একেবারে আশা ছেড়ে দিয়েছে। তারা বুঝতে পেরেছে বাদরামো করা চলবে না। ঘাড় বুঝে দুবেলা পড়তে হবে, মারামারি বন্ধ করতে হবে এবং রোজ স্কুলেও যেতে হবে। এসব ঘটনা ঘটে যাওয়ার পর সেজু মামি আবার একদিন পাশের বাড়ির বলাইবাবুদের বাড়ি গেলেন এবং যা যা হয়েছে সব বললেন। সমস্ত শুনে বলাইবাবুর মা বললেন, সেদিন বলেছিলাম ভয় নেই, আমার কথা মিলল তো? সেজু মামি বললেন, মিলেছে। আচ্ছা মাসিমা, একটা কথা বুঝতে পারছি না। কি কথা? যিনি আমার এত উপকার করছেন তিনি কে? একজন কড়া হেডমাস্টার। ও বাড়িতে অনেকদিন ছিলেন, মরার পরও বাড়ি ছেড়ে যাননি। বড্ড ভালো মানুষ, কিন্তু ছেলেদের বেয়াদবি বজ্জাতি একদম সহ্য করতে পারেন না। পাজি ছেলেরা 2 দিন ওখানে থাকলেই টিট হয়ে যায়। এইসব ঘটনার বছরখানেক বাদে দেখা গেল মামির অসুখ বিসুখ একদম সেরে গেছে। আর অ্যানুয়াল পরীক্ষায় আবু টাবু হাবু পাবু 4 ভাই ফার্স্ট হয়েছে। গল্প স্বল্প বাই রানা অডিও বুকে আপনারা শুনলেন প্রফুল্ল রায় রচিত পাগল রহমার 4 ছেলে। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আপনাদের মূল্যবান মতামত জানিয়ে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।